নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, রিক্টার স্কেল কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ভূমিকম্পের তীব্রতা, তড়িৎ প্রবাহ, মিনারের উচ্চতা নাকি তরলের সান্দ্রতা? তো অ্যান্সার হয়ে যাবে এখানে ভূমিকম্পের তীব্রতা মাপতে রিক্টার স্কেল ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, তারা খসা আসলে কি? তো তারা খসা হচ্ছে আসলে উল্কাপাতকে বলা হয়। নেক্সট প্রশ্ন, বিখ্যাত আরব পণ্ডিত ইবন বতুতা ভারতে আসেন কার রাজত্বকালে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে, অপশন বি। তো ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে আফগানিস্তানের উচ্চ পর্বতমালা হিন্দুকুশ পর্বতমালা এবং সিন্ধু নদীর মধ্যে দিয়ে 12 সেপ্টেম্বর ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে রামচরিত মানসের রচয়িতা কে? তো রামচরিত মানসের রচয়িতা হচ্ছে তুলসী দাস, অপশন ডি। তো রামচরিত মানস অবধি ভাষায় মহাকাব্য, রামায়ণের উপর ভিত্তি করে এবং 16 শতকের ভারতীয় ভক্তি কবি তুলসী দাস দ্বারা রচিত। পরের প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? তো কমলাকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তো তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতীয় জাতীয় স্তোত্র হিসাবে স্বীকৃতি পায়। এখানে একটু কারেকশন হবে, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে অপশন বি। তো এখানে এটা তোমার কারেক্ট করে নেবে, এটা শরৎচন্দ্র হবে না, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে। নেক্সট প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কি নামে পরিচিত? গান্ধীজি, গান্ধী বুড়ি, দেশপ্রিয় নাকি কোনোটি নয়? তো মাতঙ্গিনী হাজরা হচ্ছে গান্ধী বুড়ি নামে পরিচিত। তো মাতঙ্গিনী হাজরা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি 29 সেপ্টেম্বর 1942 সালে তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, মেঘনা কোন দুটি নদীর সংযোগে উৎপন্ন হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে, মেঘনা নদী হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটি নদী মিলিত হয়ে তৈরি হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মৃত্তিকা সব থেকে বেশি উর্বর হয়? কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা নাকি পলল মৃত্তিকা? তো সব থেকে বেশি উর্বর হয় হচ্ছে পলল মৃত্তিকা বা পলি মৃত্তিকা। তো এটি এমন একটি মাটি যা অত্যন্ত উর্বর এবং ভারতের বেশিরভাগই প্রায় 43% অংশে পাওয়া যায়। প্রধানত উত্তর সমভূমি এবং নদী উপত্যকায় পাওয়া যায়, যখন উপদ্বীপের ভারতে বদ্বীপ এবং মোহনায় এটা বেশি করে পাওয়া যায়। পরের প্রশ্ন, লোকসভা নির্বাচনে যোগ্য হতে ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার জন্য ন্যূনতম 25 বছর হওয়া প্রয়োজন। তো ভারতের সংবিধানের 84 ধারা অনুযায়ী লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। পরের প্রশ্ন, যেসব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীবদের ওপর জন্মায় তাদের কি বলা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, তাদের মৃতজীবী বলা হয়। তো এদের ইংলিশে স্যাপ্রোফাইটও বলা হয়, এটাও ভালো করে মনে রাখবে, স্যাপ্রোফাইট। এই স্যাপ্রোফাইট মৃতজীবীর বদলে তোমাদের স্যাপ্রোফাইটও বলে দিতে পারে, তোমাদের এটা মনে রাখতে হবে। তো স্যাপ্রোফাইট একটি জীব যে তার ব্যক্তিগত খাদ্য তৈরি করতে পারে না, তারা মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ খায়। ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্রজাতি স্যাপ্রোফাইটের উদাহরণ। নেক্সট প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোন শর্তগুলি প্রযোজ্য
বীজের অঙ্কুরোদ্গমের জন্য। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আর্দ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা, এগুলো হচ্ছে প্রয়োজনীয় শর্ত বীজের অঙ্কুরোদ্গমের জন্য। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? তো ভারতের রাষ্ট্রপতি হচ্ছে মোট 5 বছরের জন্য নির্বাচিত হন। তো সংবিধানের ধারা 58 ভারতের রাষ্ট্রপতির জন্য যোগ্যতার প্রধান নীতি নির্ধারণ করে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু এবং একজন রাষ্ট্রপতির মেয়াদ হয় 5 বছর। পরের প্রশ্ন, বিষ বৃক্ষ নামক বইটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিষ বৃক্ষ নামক বইটি লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন এ। পরের প্রশ্ন, অ্যারিস্টটল কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক, অপশন সি। তো অ্যারিস্টটল বিশ্ববিখ্যাত একজন গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক, তাকে প্রাণী বিজ্ঞানের জনকও বলা হয়। অ্যারিস্টটল সক্রেটিস ও প্লেটোর দর্শন সহ তার পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ সমন্বয় দেখান। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? ভোজপুরি, মাগধী, পালি নাকি সংস্কৃত ভাষায়? তো গৌতম বুদ্ধ হচ্ছে পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। তো গৌতম বুদ্ধ তার বক্তৃতা ও শিক্ষায় পালি ভাষা ব্যবহার করেছেন। এটি শিক্ষিত অর্থাৎ পুরোহিত এবং পণ্ডিতদের দ্বারা কথ্য ভাষা। পালি সহ প্রাকৃত এই সময়কালে সাধারণ জনগণের ভাষা ছিল। কথিত আছে যে ভগবান বুদ্ধ প্রাকৃত ভাষায় তার শিক্ষা প্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন। আর সম্মান লাভার্থে প্রজারা যাতে সৎ পথে চলে সেই উদ্দেশ্যে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন এই কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের প্রাণ আছে এটা কে আবিষ্কার করেছিলেন? তো এটা আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বোস, অপশন বি। তো ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। তিনি 1901 সালে তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে এটি প্রমাণ করেন। পরের প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে ব্যাখ্যা করেছিলেন? তো সোজা প্রশ্ন, সবাই পারবে, অ্যান্সার হবে অপশন এ, নিউটন। তো নিউটনের মহাকর্ষ সূত্রটি স্যার আইজ্যাক নিউটন 1687 সালে সামনে রেখেছিলেন, অর্থাৎ আবিষ্কার করেছিলেন, সবার সামনে রেখেছিলেন। তো ভারতীয় জাতীয় বাহিনীর অর্থাৎ আইএনএর প্রথম অধিনায়ক কে ছিলেন? তো ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনএর প্রথম ক্যাপ্টেন বা অধিনায়ক ছিলেন হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, অপশন বি। তো সুভাষচন্দ্র বসু 1943 সালের জুলাই মাসে জার্মানি থেকে জাপান দ্বারা নিয়ন্ত্রিত সিঙ্গাপুরে পৌঁছান। সেখান থেকে তার বিখ্যাত আহ্বান দিল্লি চলো জারি করেছিলেন এবং 1943 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠনের ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোনগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিস্তা, জলঢাকা, রায়ডাক। পরের প্রশ্ন, কুড়ি কিসের একক? শক্তি, তেজস্ক্রিয়তা, প্রবাহ মাত্রা নাকি শক্তি? তো এটা দুবার হয়ে গেছে। তো কুড়ি হচ্ছে, মনে রাখবে, এটা তেজস্ক্রিয়তার একক। এই কুড়ি হচ্ছে মাদাম কুড়ির নাম অনুসারে এখানে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি লন টেনিস? তো দেওধর ট্রফি হচ্ছে, মনে রাখবে, এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো প্রফেসর ডিবি দেওধর ট্রফি বা সহজভাবে দেওধর ট্রফি ভারতের একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। পরের প্রশ্ন, কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত থাকে? তো মনে রাখবে, স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত থাকে হচ্ছে সিসি মাছি। এটা বিশেষত আফ্রিকাতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? তো প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল
সালে, অপশন ডি। তো ভারতের পরিকল্পনা কমিশন 15 মার্চ 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী এই কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান হন। পরের প্রশ্ন, হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন হচ্ছে কাস্পিয়ান সাগর, টেথিস সাগর, ভূমধ্য সাগর নাকি এশিয়ান সাগর। তো হিমালয় পর্বত হচ্ছে টেথিস সাগর থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, ল্যানের ফুল ফর্ম কি? এটাও বারবার পরীক্ষায় আসে, তো মনে রাখবে যে ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ল্যানের ফুল ফর্ম। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে থাকে। পরের প্রশ্ন, শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। তো শের-ই পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংহকে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো মহারাজা রঞ্জিত সিং 1799 সালে লাহোরে তার রাজধানী স্থাপন করেন। তিনি পাঞ্জাবের শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা ও মহারাজা ছিলেন। তিনি শের-ই পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের সিংহ নামে পরিচিত। তার রাজ্য উত্তর পশ্চিমে খাইবার গিরিপথ থেকে পূর্বে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত ছিল। পরের প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন কোন দেশকে সংযোগ করে? অ্যান্সার হবে অপশান এ, ভারত এবং বাংলাদেশকে সংযোগ করে। তো 16 মে 1974 সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ 3 বিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ির সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করেছিল। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই বইটির রচয়িতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওয়ার অ্যান্ড পিস এই বইটির রচয়িতা হচ্ছে লিও টলস্টয়, অপশন এ। তো লিও টলস্টয় খ্যাতিমান রুশ লেখক ছিলেন। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবেও বিবেচনা করা হয়। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে তোমাদের WPPSC মিসেলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং WBCS পরীক্ষাতেও এসেছিল, তো ভালো করে মনে রাখবে। এটা অ্যান্সার হবে অপশন সি, মুন্ডক উপনিষদ। তো সত্যমেব জয়তে উক্তিটি হচ্ছে মুন্ডক উপনিষদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো সত্যমেব জয়তে হিন্দু ধর্মগ্রন্থ মুন্ডক উপনিষদের একটি মন্ত্রের একটি অংশ। ভারতের স্বাধীনতার পর এটি ভারতের জাতীয় নীতিবাক্য হিসাবে গৃহীত হয়েছিল 26শে জানুয়ারি 1950, যেদিন ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? এখানে জনঘনত্বের কথা বলা হয়েছে, এটা ভালো করে মনে রাখবে। তো ভারতের 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুযায়ী বিহার রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি, এটা মনে রাখবে। আর তোমরা কমেন্টে জানাবে যে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি এবং কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম। এই দুটো প্রশ্ন উত্তর তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণকে বলা হয়? তো ভালো করে মনে রাখবে, ওয়াটার গ্যাস বলা হয় হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয়। তো ওয়াটার গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। লাল গরম কোকের উপর দিয়ে বাষ্প চলে গেলে ওয়াটার গ্যাস তৈরি হয়। জ্বালানি কোষ অ্যাম্প্লিফিকেশন থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করতে ওয়াটার গ্যাস ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি অ্যামোনিয়া সংশ্লেষের জন্য বিশুদ্ধ হাইড্রোজেন পেতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, লাফিং গ্যাসের সংকেত কী? এটা তো বারবার পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্সার হবে অপশন এ, N2O। N2O এটা হচ্ছে লাফিং গ্যাসের সংকেত। পরের প্রশ্ন, জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়, মণিপুর, লিটল আন্দামান নাকি নাগাল্যান্ডে? তো মনে রাখবে জারোয়া উপজাতি এদের দেখতে পাওয়া যায় লিটল আন্দামানে, অপশন সি। তো জারোয়া জাতি গোষ্ঠী হলো ভারতীয় আদিবাসীদের মধ্যে এক গোষ্ঠীয়
আদিবাসী যাদের বসবাস আন্দামান দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটাও বারবার পরীক্ষায় আসে, তো মনে রাখবে আগা খান কাপ হচ্ছে এটা হকি খেলার সাথে যুক্ত। তো আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। হকি সম্পর্কিত অন্যান্য বড় ট্রফিগুলি হচ্ছে, এগুলো মনে রাখবে, সুলতান আদনান শাহ কাপ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে ধ্যানচাঁদ ট্রফি, এটাও ইম্পর্ট্যান্ট। এরপরে স্ট্যানলি কাপ। এখানে আগা খান কাপ, সুলতান আদনান শাহ কাপ আর ধ্যানচাঁদ ট্রফি, এই তিনটেও খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। এগুলো সবই হচ্ছে হকি খেলার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? মস, হাইড্রা, ইউগ্লিনা নাকি কোনোটি নয়? তো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা, অপশান সি। নেক্সট প্রশ্ন, সুন্দরী গাছে কি ধরনের মূল দেখতে পাওয়া যায়? টেসমূল, গুচ্ছমূল, শ্বাসমূল নাকি ঝুড়িমূল? তো সুন্দরী গাছে পাওয়া যায় হচ্ছে শ্বাসমূল, অপশান সি। পরের প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী নাকি লোকসভার স্পিকার? তো নীতি আয়োগের চেয়ারম্যান হন হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন বি। তো নীতি আয়োগের চেয়ারপারসন বর্তমানে নরেন্দ্র মোদী, আর নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হচ্ছে অমিতাভ কান্ত, এটা ভালো করে মনে রাখবে। এরপরে বর্তমানে ভাইস চেয়ারপারসন রয়েছেন হচ্ছে ডক্টর সুমন কে বেরি। এই তিনটে ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা বারবার পরীক্ষায় আসে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো শিক্ষা হচ্ছে মনে রাখবে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুটোই যে তালিকা রয়েছে সেটা হচ্ছে যুগ্ম তালিকা নামে পরিচিত, আর সেই যুগ্ম তালিকায় রয়েছে হচ্ছে শিক্ষা। তো সংবিধানের 42তম সংশোধনী শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকা, সমবর্তী তালিকা হচ্ছে যুগ্ম তালিকা, যুগ্ম তালিকাকে সমবর্তী তালিকাও বলা হয়। তো এই শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকায় স্থানান্তরিত করেছে, এবং এইভাবে সংসদ এবং রাজ্য পরিষদ উভয়ই এর ওপর আইন প্রণয়ন করতে পারে। তো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকাতে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ শিক্ষা আগে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কোনো বস্তুকে যদি ঊর্ধ্বে নিক্ষিপ্ত করা হয় তাহলে ওই বস্তুর শক্তি কি হবে? সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক হবে, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন হবে, সব বিন্দুতে সমান হবে নাকি যে কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে? তো অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় এসেছে। তো মনে রাখবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বনিম্ন উচ্চতায় পৌঁছানোর পর সেটা শক্তি সর্বনিম্ন হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়, কারণ অভিকর্ষজনিত বলের কারণে ত্বরণ ক্রমাগত নিচের দিকে ক্রিয়া করে, এবং এই কারণে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বেগ শূন্য হয়ে যায়, কারণ ত্বরণের জন্য বেগ শূন্য হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।